শেষের কবিতার পরের কবিতা। প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে। আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব। রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো পাগল ছাড়া আর কেউ তারা গুনে না। আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে। এখনও ফাঁক পেলেই আকাশ দেখি। জানলার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেঁটে দেই, যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয়। বেঁচে থেকেও তুমি তো যন্ত্রণা কম পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে? যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীল ক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে। ইচ্ছে যদি হতো মেথর পড়তে গিয়ে পেট ভরে মদ খেতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠেখালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি যাব না, ঘুরে দাঁড়াতে পারোনি। মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে, এখানে আমার বড় মামা আছেন, সেজ মামাও, আমার নানু নানা। কে জানতো এরপরে তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে? আচ্ছা রুদ্র, তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তোমার কষ্ট হয়নি? তোমার মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি। মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলছে মাটিতে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে? এদিক থেকে আমার বোধহয় লাভই হলো। আমি যখন মরব আমার কষ্টটা অনেকটা কমে আসবে। বলতে পারো আমি কিভাবে মরব? আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন। যে কোনো দিন দেখব মরে পড়ে আছি, হাত পায়ের রগ কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপতো। জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই। মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ বিচ্ছেদ। ভাবলে আমার অবাক লাগে। এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করব যখন, দেখব
মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে। আচ্ছা, এরকম হতে পারে না প্রতি 100 বছর পর পর জন্ম নেব? তাতে একটি লাভ হবে, মানুষ কত সভ্য হলো তা চোখে দেখতে পাবো। এখন তো আমার প্রায়ই মনে হয় এদেশের মানুষ দিন দিন এমন অধঃপাতে যাচ্ছে, তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই। আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে, ধর্ম দূর হবে, মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে। এরকম দিন নিশ্চয় একদিন আসবে। একবার দু চোখ মেলে সে দিনটি আমার দেখতে ইচ্ছে করে। তুমি ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআনখানি মিলাদ মাহফিল কি না হলো। তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো, আমি জানি দিতে। মনে আছে, তুমি আমি দুজনে মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পরে চোখ কোনো অন্ধকে আলো দেয়, যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে মেয়েরা লেখাপড়া করে। অথচ তোমার চোখও নিল না কেউ, শরীরও নিল না। তুমি মুসলমানের মতন লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে। আমার বড় মায়া হচ্ছিল দেখে। আমি যে কাউকে ডেকে বলবো, ওকে নেবেন না, ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে। কিন্তু আমার কথা কে শুনবে ওখানে? আমি যখন দরজার বাইরে নিস্পন্দ দাঁড়িয়েছিলাম, মোহন নামের এক ছেলে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল একদিন, হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এরিয়ায় আর না দেখে। সেই ছেলেই দেখলাম তুমি শুয়ে আছো, তোমার সবচেয়ে কাছে সে বসে আছে। কি অবাক কাণ্ড, তাই না? তুমি কি বেঁচে থাকলে ওকে এত কাছে বসতে দিতে? তুমি কি বেঁচে থাকলে দরজার বাইরে একা দাঁড়িয়ে থাকতে দিতে আমাকে? খোলা দরজা দিয়ে ঘরের ভেতর যতটুকু দেখা যায়, বড় শখ করে সাজানো আমার সংসারটি দেখছিলাম। ময়মনসিংহ থেকে দুজনে শোবার জন্যে খাট বানিয়ে এনেছিলাম, বসবার জন্যে চেয়ার, বই রাখবার আলমারি, কবিতা লিখবার টেবিল। স্বপ্নগুলো তখন টকবগে ঘোড়ার মতন ছিল, বাঁধ মানত না কিছু। আমার বাবা যখন আদেশ দিলেন ঘরের বাইরে যাওয়া চলবে না, আমি রুখে উঠলাম যাব বলে। মা এসে কেঁদে পড়লেন। আমি মাকে ঠেলে সরিয়ে তোমার কাছে চলে এসেছিলাম। প্রেম বুঝি এমনই দুরন্ত হয়। যেদিন আমার বাবার বাড়ি থেকে বাবা মায়ের আদেশ নিষেধ তুচ্ছ করে তোমার তাজমহল রোডের বাড়িতে উঠেছিলাম, তুমি ছিলে না। পাগলের মতো অপেক্ষা করেছি কখন ফিরবে। ফিরলে রাত 1টায়। দরজা খুলে জড়িয়ে ধরতে যাব তোমাকে, দেখি তোমার মুখ থেকে ভুর ভুর করে মদের গন্ধ বেরোচ্ছে। আমি তখন মদ চিনি না, মাতাল চিনি না, ভয়ে কুঁকড়েছিলাম সারা রাত। আহা, প্রেমিকের সঙ্গে যাপন করা আমার প্রথম সেই রাত। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সঙ্গে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো, এই আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম, তাই না? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য, যেন আর কেউ আমাদের হৃদয়ে ঠাঁই পেতে পারে না। আসলে কেউ কি কারোর জন্য জন্মায়? আমি অনেকটা জীবন পেরিয়ে এসে এখন বুঝি মানুষ আসলে নিজের জন্য জন্মায়। তুমি যেদিন বললে তোমার নেলিখালার সঙ্গে তুমি শুয়েও ছিলে, আমার ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করি। তখন আমি অপিয়ামের নাম জানি,
যা খেলে খুব নীরবে মরে যায় মানুষ। যদি বুদ্ধি করে ওপিয়াম এনে দিতে হাতে, ওর নির্যাসটুকু পান করে দিব্যি মরে যেতে পারতাম। এক রাতে নেলিখালা এসেছিল বাড়িতে। তুমি ব্যাকুল হয়ে উঠলে, তোমার চোখের তারায় ভালোবাসা কাঁপছিল। আমার একা একা লাগছিল যে আমি তোমাকে দুদণ্ড চোখের আড়াল করতে পারি না। সেই আমাকে তুমি একা ঘরে ফেলে খালার সঙ্গে পাশের ঘরে দীর্ঘক্ষণ কাটিয়ে দিলে। মাঝে মধ্যে আমার মনে হতো আমি বোধহয় খুব স্বার্থপর, তোমাকে আমি কারোর সঙ্গে ভাগ করতে চাই না। তুমি তা বুঝেই হয়তো মুক্ত দাম্পত্যের কথা বলতে, যেন আমার জীবনে তোমাকে এত শক্ত করে না বাঁধি। তুমি বাঁধন আলগা করতে চাইতে কেবল নিজের বেলায়, আমার বেলায় কিন্তু নয়। একবার আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম নয়াপল্টন, একা। বিকেলে ফিরে এসে বললে, তুমি কারোর সঙ্গে রিকশায় কলাবাগানে গিয়েছো? বললাম, না তো। তবে যে তোমার মতো দেখলাম। বললাম, ফুল দেখেছো? এই ফুল দেখা নিয়ে তুমি কিন্তু ছটফট কম করোনি। আমি কারোর সঙ্গে মিশেছি জানলে যদি তোমার কষ্ট হয়, তবে তুমি কেন বুঝতে চাইবে না যে আমারও কষ্ট হয় তুমি যখন আমাকে একা রেখে লালবাগ যাও, বানিয়াসান্তা যাও। আসলে দাম্পত্য মানেই বন্ধন, এ কখনো মুক্ত হয় না। মুক্ত হলে এটি আর দাম্পত্য থাকে না। আমার সবচেয়ে ভালো লাগতো মেজ বাক্স টোকা দিয়ে যখন গাইতে, আমার মনের কোণে বাউরি বাতাস। তখন আমার মনের কোণেও আমি অবাক হয়ে লক্ষ্য করতাম বাউরি বাতাস বইছে। তুমি কি এখন আর গান গাইবে না রুদ্র? সাকুরার কোণার টেবিলে বসে আমাদের কত গানের দুপুর কেটেছে। মাঝে মধ্যে সাকুরার সেই টেবিলটিতে বসি, এক দুপেগ ব্ল্যাক লেবেল পান করি আর ভেবে খুব হাসি পায় মদ ব্যাপারটিকে। একসময় কি ভীষণ ঘৃণা করতাম। তুমি মদ খেয়েছো শুনলে সারা রাত বালিশে মুখ গুঁজে কাঁদতাম। বালিকা বয়সে সবাই বোধহয় ওই রকমই হয়। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরেও তুমি কি গভীর করে আমার বুকের মধ্যে রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। তোমার সঙ্গে শেষ দিকে হঠাৎ হঠাৎ দেখা হতো। একবার আমার আরমানি টোলার বাড়ি নিয়ে এলাম তোমাকে। আঙুল তোমার পচে যাচ্ছিল, সেটিকে মেডিকেল নিয়ে পুঁজ রক্ত বার করে ব্যান্ডেজ করে দিলাম। বাড়ি এনে ভাত খাইয়ে দিলাম মুখে তুলে। তুমি শিশুর মতো আদর নিলে। আদর পেলে তুমিও শরীর পেতে সেই আদর গ্রহণ করো। কিন্তু হঠাৎ তোমার কি হয় কে জানে, সব আদর পায়ে মারিয়ে চলে যাও। আমার এই দুঃখ কোনো দিনও যাবে না যে তোমাকে আমি আমার করে কখনো পেতে পারিনি। শেষ দিকে ব্যবসা বাণিজ্যে মার খেয়ে গেল বলেই হয়তো ওষুধ কিনবার পয়সাও তোমার পকেটে ছিল না। আমার বড় হাসি পায় দেখে, এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটা সিঙাড়া খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধহয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। কেন আমি তোমাকে ত্যাগ করবার পরও আমাকেই তোমার পকেটে টাকা গুঁজে দিতে হতো? মাতম করা বন্ধুদের বেশিরভাগই যে কেবল তোমার বাংলা মদ পানের পার্টনার ছিল, সে আমি জানি। তুমি খুব চাইতে লেখাকে তোমার পেশা করতে, পারোনি। যারা তোমাকে চেনে না, যখন জিজ্ঞাসা করত আপনি কি করেন, তুমি বলতে লিখি। ওরা অবাক হয়ে শুনে,
ভাবতো লেখা আবার কোনো পেশা হয় নাকি। লেখাকে শেষ অবধি পেশা করেছি আমি। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির টেবিলে রেজিগনেশন রেখে চলে এসেছি প্রায় 1 বছর হলো। এর মধ্যে কত কিছু ঘটে গেছে, তুমি কি খবর রাখো? আকাশ থেকে তো সব দেখা যায়, তুমি কি দেখো? নাকি সবাইকে খুব ক্ষুদ্র মনে হয়? পিপিলিকার মতো মানুষগুলো হাঁটছে, দৌড়াচ্ছে, ঘরবাড়ি গড়ছে, স্বপ্ন দেখছে, মরে যাচ্ছে তুচ্ছ এই জীবনের সুখের জন্য, মরিয়া হয়ে উঠছে। মাঝে মধ্যে বেঁচে থাকবার জন্যে মানুষের কাণ্ড দেখে এই জগতে দাঁড়িয়েও আমার হাসি পায়। তুমি কেন হাসবে না বলো? তুমি তো সকল সীমানার বাইরে চলে গেছো, আমাদের এই ক্ষুদ্র গণ্ডি থেকে অনেক দূরে। তবে কি জানো রুদ্র, মানুষের প্রতি মানুষের ঈর্ষা যে এত মারাত্মক হতে পারে তা সাহিত্য করবার আগে আমার জানা ছিল না। কলকাতা থেকে আমাকে আনন্দ পুরস্কার দিল, লোকে নিয়ে বড় রাগ করলো। আমার বই বিক্রি হয়, তাতেও ওদের রাগ। আমাকে ডুবিয়ে ভাসিয়ে পত্রিকা বিক্রি করলো, হু হু করে বিক্রি হলো সব, তাতেও ওদের রাগ কমে না। এখন থুমসে বই লেখা চলছে আমাকে নিয়ে। কবে কাকে দুটো চিঠি লিখেছি, সেই চিঠি নিয়ে বই। রেজাকে চিনতে না? আমার একটি চিঠির বই বের করছে। কেন এসব হয় বলো তো? তুমি তো একবার পত্রিকায় লিখলে তোমার উপরে রাগ করে আমি যেন আর পুরুষ মানুষদের বিরুদ্ধে না লিখি, যেন ক্ষমা করে দেই। পুরুষদের ক্ষমা তো আমি করতেই চাই, কিন্তু তুমি কি পারতে আমার জায়গায় হলে? আমার মতো ভুগতে যদি পুরুষ দ্বারা, জানি খুব ভালো করেই জানি তুমি ক্ষমা করতে না। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে, শুনে তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল, এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্পও শোনাচ্ছ। ঠিক এরকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার, আজ আরেকজনের জন্য। তোমার অস্থিরতা, নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। তুমি হঠাৎ হঠাৎ বড় অকপট ছিলে, যে জিনিসটি আমার বড় ভালো লাগতো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিনও দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, জানি না আমার উপরে শোধ নেবার জন্যেই বললে কি না, আমার খুব কষ্ট হচ্ছিল, যে কষ্ট তোমাকে আমি বুঝতে দিইনি। কারণ তোমাকে ছেড়ে কারোর সঙ্গে এক ঘরে হয়তো আমি বাস করেছি, কিন্তু ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়, এ কথা তুমি যদি না বোঝো, পাছে আমাকে দোষী করো, তাই বলিওনি শত কোলাহলে ডুবে থেকেও আমার একাকিত্বের গল্প। কেবল তোমার গল্পই শুনে গেছি, শুনতে শুনতে হেসেছি, হাসতে হাসতে চোখ মুছেছি আঁচলে। ঠাঁই ছিল না আমার সোনার তরিতে, এ ঘাটে ও ঘাটে কেবল দিয়ে ফিরেছি, সব দিয়ে নিজের শূন্য ঘাটে শূন্য তরি ভিড়িয়েছি। জীবনভর সকলে কেবল দুহাত ভরে নিল, তা নিক, আমি যে দিতে পারি এই আমার সুখ। মানুষ তো শেষ অবধি মানুষের জন্যেই। তোমাকে ছাড়া আর দুটো পুরুষ ছুঁয়েছি, তা বলে লোকে আমাকে চরিত্রহীন বলে।
তুমি যে মালিটোলায়, লালবাগে, টানবাজারে, বাণীসান্তায় এত নারী ছুঁয়েছ, তোমাকে কিন্তু কেউ চরিত্রহীন বলে না। মেয়েদের বেলায় যত ছোঁয়াছুঁয়ির বিচার, মেয়েদের বেলায় যত ছি ছি, যত আহা আহা, গেল গেল রব। মেয়েরা যত বড় কবি হোক, লেখক হোক, বিজ্ঞানী কি বৈমানিক হোক, আগে সতীত্বটা ঠিক রাখতে হবে, তারপর সব। দিন দিন এমন হচ্ছে যে মেয়েরা সতী হবার চেষ্টাই প্রাণপণ করে যায়, অন্য কিছু হবার পেছনে সময় অত ব্যয় করে না। মেয়েরা আসলে সতীত্ব বেঁচে খায়, আর এই সতীত্ব বেঁচে খাওয়ায় পুরুষেরা বড় প্রীত থাকে মেয়েদের প্রতি। আর মেয়েরাও এমন নির্বোধ যে পুরুষদের আরও প্রীত করবার জন্যে জীবনভর ব্যস্ত থাকে। অধিকাংশ মেয়েদের তো নিজের খাবার নিজে জোগাড় করবার যোগ্যতা নেই, পরের উপর খায়। পরনির্ভর মেয়েরা যখন সতীত্বের বড়াই করে, দেখে এত রাগ হয় আমার, কি বলবো। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। এখনো রাতের আকাশ পেলে কাজকর্ম ফেলে কিশোর বেলার মতো নক্ষত্র গুনি। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের, তুমি দু চারটে কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে কার চিঠি তুমি চেয়েছিলে? আমার, নেলি খালার, শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। তোমার অনেকগুলো ঠিকানা ছিল, মংলার, মিঠেখালির, ঢাকার। আর সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? আকাশের সঙ্গে আমারও বন্ধুত্ব ভালো। যে কোনো দিন হুট করে চলে যাব তুলুর মতন উড়ে বেড়াতে, না পড়া বইগুলো ফেলে, গোছা গোছা স্বপ্ন ফেলে, প্রিয় মানুষ ফেলে। তুমি যেমন চলে গেছো, এমন তো আমিও যাব। নক্ষত্রগুলোর সঙ্গে এক্কা দোক্কা খেলবো। জগতের দিকে চোখ রেখে আমার কি তখন খানিকটা দুঃখ হবে, এই ভেবে যে কিছুই দেখা হয়নি যা দেখার কথা ছিল? হবে হয়তো। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না। তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়। আমারও কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল। পুনশ্চ। আমাকে সকাল বলে ডাকতে তুমি, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো, নাকি আমি ভুল শুনি? গল্পগ্রন্থ দুঃখবতী মেয়ে থেকে সংকলিত। তাসলিমা নাসরিন। কণ্ঠে আমি, জনান্তিকা ভট্টাচার্য দেব।